হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি অঙ্কুশ। আজকে হাজির হলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রাতে অনেক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। 2012 সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন সানটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে, রেয়াজ মতো সেবারও এইটাই করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনটির ক্ষুদ্র দূরত্ব ছিল, হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ে বাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসল এবং অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা পরখ করে আসবে। যেই ভাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে করে রওনা হলো সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় তাল গাছ ছিল। তার আশেপাশে ও সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতির আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। মাইক্রোর ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল। তো যথারীতি সকলে ধীর গতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি সেই রকম কিছুই করা হচ্ছিল না। চারদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্পগুজবে বিভোর ছিল। খাসপুকুরের কাছাকাছি আসার পরেই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখল তা তার বিশ্বাস করতে পারছিল না। প্রায় 7 হাত দূরত্ব 12 থেকে 13 বছর বয়সী সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকের, একই আকৃতির এবং একই গড়নের 10টা থেকে 12টা ছেলে তাদের দিক থেকে পেছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়ার আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারলো যে এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই অনিক, ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বারবারই ওর অতিরিক্ত মাত্রায় কৌতূহল ছিল। ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায় ছিল না। এগুলো মানুষ হলেও কোনোদিনই এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারতো না। যাই হোক, সকলে আশ্বস্ত করলো যে সামনে আর কিছু নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু ততক্ষণ সামনের খাসপুকুরের বিপরীত পারে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তাল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যা দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়া দরুদ পড়তে পড়তে দৌড়াতে লাগলো। সেই রাতে ভীত সন্ত্রস্ত হয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনেক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে আমার আর এক কাজিন সিফাত ভাইয়ের ওপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত মিলনায়তনেই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকার ওকে বন্দর যেতে বলেছিল। বন্দর যাওয়ার মেইন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্সও ছিল না। তাই পুলিশ ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ ছোট্ট একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে। ভাইয়া ভয় পেয়ে কাছে এগুলো। খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য ভাইয়া মোটেও প্রস্তুত ছিল না। অনেক ভাইয়াকে জ্ঞানশূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া। ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসায় ফোন করে খবর দিল।
অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাটের কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞেস করতে থাকে ওর সাথে কাল কি ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর এসে যায়। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যায়। ভাইয়ের সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরও কোনোদিন একটিবারের জন্য সে ওই রাতের ঘটনা আমাদের সঙ্গে খুলে বলেনি।